স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন ফিরে দেখা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি হামিম জাবির। প্রিয় দর্শক, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসন আমলে উন্নয়ন কথার আড়ালে পরিচালিত হয়েছে একের পর এক দুর্নীতির মহোৎসব। অভিযোগ রয়েছে লাখ লাখ কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। সীমাহীন এই লুটপাট, দুর্নীতি ও আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি কার্যত পঙ্গু হয়ে পড়ে। চরম সংকটে পড়ে ব্যাংক, বিমা, বিদ্যুৎ সেবা সহ অন্যান্য খাত। ফিরে দেখা অনুষ্ঠানের এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরব সেই সব আলোচিত দুর্নীতি ও অনিয়মের চিত্র, অনুসন্ধান করব এর অন্তর্নিহিত কারণ ও প্রতিকার। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে বিদেশে সম্পদ পাচারের বিস্তর অভিযোগ রয়েছে তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাবেদ ছিলেন তাদের মধ্যে অন্যতম। বিদেশে সম্পদ পাচার করাই যেন ছিল তার নেশা। শুধু 2016 সাল থেকে 2021 সালের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে 620টি বাড়ি কেনেন সাইফুজ্জামান চৌধুরী, যার বাজার মূল্য প্রায় $48 কোটি বা 5,724 কোটি টাকা। এছাড়া বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে কোম্পানি খুলে বিনিয়োগ করেছেন। সম্প্রতি তার প্রায় 1,025 কোটি টাকার সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য সরকার। বিশ্লেষকদের মতে স্বৈরাচারী শেখ হাসিনার ছত্রছায়ায় টাকা পাচারের নেশায় বেপরোয়া হয়ে ওঠেন সাইফুজ্জামান চৌধুরী। বাংলাদেশে কি হয়েছে, যে দেশ কি কোথায় গেছে যে আওয়ামী লীগকে পালাতে হবে? কে পালাবে? পালানোর মতো কি পরিবেশ হয়েছে যে আমাদেরকে কথায় কথা বলছে পালানোর সময়ও পাবে না? আমরা কি চোর না আমরা ডাকাত? 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার আগে এভাবেই দম্ভ করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম দোসর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাবেদ। তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন এক চিত্র। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে এখন বিদেশি আয়েশি জীবন যাপন করছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী। শুধু যুক্তরাজ্যেই রয়েছে শত শত বাড়ি আর অ্যাপার্টমেন্ট। সম্প্রতি পাচার করা 1,060 কোটি টাকার সম্পদ জব্দও করেছে দেশটির সরকার। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের অনুপার্জিত এবং পাচারকৃত অর্থে ক্রয় করা প্রচুর সম্পত্তি এবার এনসিএর সহায়তায় আমরা জব্দ করতে পেরেছি। ন্যাশনাল ক্রাইম এজেন্সির এই বন্ধুসুলভ সহায়তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদও দিয়ে এসেছি এবং মানে এটা আমাদের জন্য খুব প্রীতিকর ছিল। আমরা যে সময় উপস্থিত হই সেই সময় কার্যক্রমটা এমন একটা পর্যায়ে আসছে, আমরা যেদিন সেখানে উপস্থিত সেদিনই আদেশটা হচ্ছে। এইটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব। এটা ছাড়াও তার ব্যাংক আমানত $2.5 মিলিয়ন কিংবা বাংলাদেশি টাকায় 35 কোটি টাকার সমপরিমাণ সেখানে ফ্রিজ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের তথ্য মতে সাবেক এই ভূমিমন্ত্রী বাংলাদেশ থেকে পাচার করা অর্থের মাধ্যমে বিদেশে 580টি বাড়ি ক্রয় করেছেন। এর মধ্যে যুক্তরাজ্যে 343টি, সংযুক্ত আরব আমিরাতে 228টি এবং যুক্তরাষ্ট্রের 9টি বাড়ি রয়েছে। যুক্তরাজ্যে সাইফুজ্জামানের 343টি ফ্ল্যাট ও প্লট এবং 10টি স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ার 2024 সালের 16 অক্টোবর আদালতের আদেশে ক্রয় করা হয়। উক্ত ক্রয় আদেশের প্রেক্ষিতে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সাইফুজ্জামানের 1,060 কোটি টাকার সম্পদ জব্দ করে। জাবেদ সাহেবের মোট 580টা বাড়ির আমরা সন্ধান পাই। তার মধ্যে 343টা বাড়ি যুক্তরাজ্যে, 228টা সংযুক্ত আরব আমিরাতে এবং 9টা যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে আমি এটা বলছি। এর মধ্যে 343টা বাড়ি যার আনুমানিক মূল্য 73.15 মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় বলা যায় প্রায় 1,025 কোটি টাকা। এই সাইফুজ্জামান জাবেদের বিভিন্ন জায়গায় আরও কিছু প্রপার্টি আছে যেগুলি নিয়ে কাজ করছি। দুদক আশা করেছে সঠিকভাবে মামলা মোকদ্দমা করে পাচার করা অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট, যেটা MLAR, এটা আমরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আমিরাত সহ বেশ কয়েকটা জায়গায় পাঠিয়েছি। তো আমরা ভাগ্যবান যে যুক্তরাজ্য প্রথম এতে সাড়া দিয়েছে। দুদক IACCC, যেটা ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোঅর্ডিনেশন সেন্টার, ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে আমরা বসেছি। পাচারকৃত অর্থ উদ্ধার সারা বিশ্বব্যাপী একটা জটিল কার্যক্রম। বাংলাদেশের এক্ষেত্রে অভিজ্ঞতা কম। এই কাজে দুদকের কর্মদক্ষতা বাড়াতে NCA আমাদের সাহায্য করবে প্রতিশ্রুতি দিয়েছে, এবং আমরা এর মধ্যেই একজন বলবো যে প্রশিক্ষক বলা যাবে আমাদের সাথে কাজ করতে শুরু করবেন। বাংলাদেশ ব্যাংকও অর্থ উদ্ধারের উদ্যোগ গ্রহণ করেছে। গভর্নর নিজে লন্ডনে এসেছেন এবং তার প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে তিনি বৈঠক করেছেন। এ নিয়ে তিনি পৃথক সাক্ষাৎকার দিয়েছেন। তবে শেষ পর্যন্ত সম্পদ আমরা শুধু জব্দ করব এবং তারপর আনতে পারবো কি না, এটার মধ্যে একটা সূক্ষ্ম রেখা রয়ে গেছে। সেই অংশটুকু হচ্ছে আমরা যে দাবিটা করছি, সেই দাবিটা আমাদের নিজেদের প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই দাবির সমর্থনে আমাদের আদালতের যেমন আদেশ থাকবে, তেমনি ব্রিটেনের আদালত যদি আদেশ দেয়, তারপরেই আমরা সেটা আমাদের কাছে ফেরত আনতে পারবো। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CIDর অনুসন্ধানেও উঠে এসেছে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ পাচারের তথ্য। CID বলছে 2016 থেকে 2021 সালের মধ্যে পলাতক সাবেক এই মন্ত্রী 5,724 কোটি টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে 620টি বাড়ি কেনেন। অনুসন্ধানে জানা গেছে 2014 ও 2015 সালে কম্পিউটার সফটওয়্যার ব্যবসা করার জন্য দুবাইয়ে র্যাপটর FGE ও জেবার ট্রেডিং FGE নামে দুটি প্রতিষ্ঠান খোলেন। এছাড়া সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুখমিলা জামান চৌধুরীর নামে আল বার্সা সাউথ 3rd এলাকায় কিউ গার্ডেন্স ও বুটিক রেসিডেন্সে দুটি ফ্ল্যাট কিনেছেন, যার দাম 7 কোটি 31 লাখ টাকা। এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে সাইফুজ্জামান চৌধুরী 2010 থেকে 2023 সাল পর্যন্ত নিজের ও স্ত্রী রুখমিলা জামানের নামে যুক্তরাজ্য ও দুবাইয়ে 8টি প্রতিষ্ঠান খোলেন, যার স্থায়ী ও চলতি সম্পদের মূল্য প্রায় 2,591 কোটি টাকা। তবে বিদেশি এসব সম্পদ অর্জনের বিষয়টি সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশের আয়কর নথিতে উল্লেখ করেননি, কিংবা তার নির্বাচনী হলফনামায় বিদেশে সম্পদ অর্জনের তথ্য দেননি। বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতে কোম্পানি খুলে বিনিয়োগ করছেন। বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত মাত্র 21টি প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগ করার সুযোগ দিয়েছেন। সেই তালিকায় সাইফুজ্জামান চৌধুরী কিংবা তার পরিবারের কারো নাম নেই। বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচারের যে জটিল প্রক্রিয়া, সেটি সহজেই করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। বাংলাদেশ থেকে একটা টাকা ফরেন কারেন্সি বিদেশে সরাতে হলে, যেন আমাদের যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন, তারা লেজিটিমেট পেমেন্ট, মানে যেটা আসলে তার পেমেন্ট ডিউ, তার কোম্পানির পেমেন্ট ডিউ বিদেশি কোনো কোম্পানির কাছে, সেইটা সহজে পাঠাইতে পারে না। বাংলাদেশ ব্যাংকের 15 থেকে 50টা কাগজ সে ফিল আপ করতে হয়, জমা দিতে হয়, 10 বার দেখাইতে হয়, 15 বার সালাম দিতে হয়, তারপর সে 1 টাকা 100 টাকা পাঠাইতে পারে সে বিদেশে। আর হাজার হাজার কোটি টাকা, মানে হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার্স রাতারাতি বা কয়েক মাসে বা কয়েক বছরে কন্টিনিউসলি নিয়ে গেছে। এটা পুরোপুরি সরকারের মাদাত ছাড়া সম্ভবই না। বাংলাদেশ ব্যাংকের যারা ওই যে ফরেন কারেন্সি ডিভিশনের যতগুলো জায়গা আছে, এই সবগুলো অফিস আসলেই কিন্তু জবাবদিহিতার অধীনে আনতে হবে, কারণ এরা দিয়েছে বলে পেরেছে। আমরা যদি স্ট্রাকচারালি এই দেশকে আবার সঠিক পথে আনতে চাই, তাহলে প্রথম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা গত রিজিমগুলোতে এই অন্যায়গুলো করেছে তাদেরকে জবাবদিহিতার অধীনে নিয়ে আসা। বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচার ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী দেশের সম্পদ বিদেশে স্থানান্তর করা একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। তবে সাইফুজ্জামান চৌধুরী স্বৈরাচারী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় কোনো বাধা ছাড়াই দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন। অধিকাংশই ক্ষেত্রেই রাষ্ট্র যাদের উপরে নির্ভর করেছে, তারাই কিন্তু সেই নির্ভরতার সুযোগ নিয়ে নিয়মের বরখেলাপ ঘটিয়ে বা নিয়মতান্ত্রিক অনিয়ম করে তারা সেই প্রতিষ্ঠানগুলোকে একেবারে
সর্বশান্ত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। টাকা পাচার করা সেটি তো মানে এই যে আপনি এটাকে আইনের এমন কোনো দিক নাই যার সাথে সম্পর্ক নাই। আপনি একটা দেশের অর্থনীতিকে কিংবা মানুষের অর্থ লুট করে টাকা পাচার করা, এটি তো ফৌজদারি আমরা সরাসরি বলতে না পারলেও এটি যে আর্থিক যে অর্থ আত্মসাৎ এবং রাষ্ট্রের ক্ষতি, এই দৃষ্টিতে সেটি অপরাধ। এখন এই অপরাধ কিন্তু ছোট কোনো অপরাধ না, হ্যাঁ, যে এটা খুব মাইনর একটা ক্রাইম, বিষয়টি এরকম না। এটা রাষ্ট্রকে আর্থিকভাবে ক্ষতি করা। তা রাষ্ট্রকে আর্থিকভাবে ক্ষতি করা সেটা তো একটা দেশদ্রোহী অপরাধের মতোই সেটি অপরাধ। এবং এটি তো এক হচ্ছে দেশের মানুষের আর্থিক ক্ষতিসাধন এবং অর্থ আত্মসাৎ করার মাধ্যমে আর্থিক ক্ষতিসাধন এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে বিনষ্ট করা। তা দুই প্রশ্নে সেটি কিন্তু আমার আইনের সাথে সাংঘর্ষিক, এবং এই অপরাধের যথাযথ যদি বিচার করা সম্ভব না হয় তখন দেখা যাবে ভবিষ্যতে এই কাজ করে পার পাওয়া যাবে, এই প্রবণতা অনেকের মধ্যে কাজ করবে। তো সেই প্রশ্নে আসলে আমরা চাই যে আসলে যে অর্থ পাচার করেছে সেটি সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে, ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণও করেছে, সেই অর্থগুলো ফিরিয়ে আনুক এবং একটা ভবিষ্যতে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকুক যে আসলে অর্থ পাচার করে কারো এখান থেকে ক্ষমা পাওয়ার বা মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার সেই বিচার হবে এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব, এবং সেটি রাষ্ট্রীয় কোষাগারে জমা করার মাধ্যমে জনকল্যাণে সেটি ব্যয় হবে। এই উদাহরণ কিংবা বাস্তবতা তৈরি করতে পারলেই কিন্তু এই ধরনের অপরাধ থেকে, অর্থাৎ প্রতিষ্ঠানের বা রাষ্ট্রীয় ক্ষমতা বা কোনো একটি পদে কেউ আসীন হয়ে সেই পদের ক্ষমতা ব্যবহার করে নিয়মতান্ত্রিক অনিয়ম তৈরি করে এই ধরনের অন্যায় আচরণ বা দুর্নীতি অথবা এই ধরনের অর্থ আত্মসাৎ করার মতো অপরাধ থেকে অনেকেই কিন্তু নিজেদেরকে বিরত রাখবেন কিংবা সঠিক ধারায় পরিচালিত হওয়ার চেষ্টা করবেন। গত বছরের সেপ্টেম্বরে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সাইফুজ্জামান চৌধুরীর বৈশ্বিক সম্পত্তি নিয়ে দ্য মিনিস্টার্স মিলিয়নস শিরোনামের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিদেশে তার আনুমানিক 50 কোটি মার্কিন ডলার মূল্যের সম্পত্তি রয়েছে। প্রতিবেদনে জানানো হয় বিশ্বের বিভিন্ন জায়গায় 500 মিলিয়ন ডলারের সম্পদ কিনেছেন সাইফুজ্জামান চৌধুরী, যার মধ্যে শুধুমাত্র যুক্তরাজ্যেই তার 360টি বাড়ি রয়েছে। পাকিস্তান আমলের 22 পরিবারের মতো এরকম গোষ্ঠী এই আমাদের জাতীয় অর্থনীতি লুণ্ঠন করার জন্য আমরাও তৈরি করে নিছি। তো তারা যে লুণ্ঠন করেছে সেই লুণ্ঠনের টাকা কার ভাগে কত গেছে এগুলো এখন খুঁজে বের করার সময় এসছে এবং খুঁজে বের করা দরকার। কিভাবে টাকা পাচার করেছে এই সমস্ত সংস্থাগুলো সহযোগিতা করেছে, তারা তাদের দায়িত্ব পালন না করে তার পথ এই সমস্ত কার্যক্রমকে প্রতিরোধ না করে, তারা প্রোটেক্ট না করে তারা সেই সমস্ত জায়গাতে সুযোগ সৃষ্টি করে দিয়েছে এবং সে নিয়ে চলে গেছে। সে কেন, কম বেশি সবাই করেছে, তো দলীয়ভাবে সংঘবদ্ধভাবে করেছে। এভাবেই প্রত্যেকটা ইনস্টিটিউশনাল যাদেরকে এগুলো প্রোটেক্ট করার কথা তারা এগুলো প্রোটেক্ট না করে সুযোগ সৃষ্টি করেছে, প্রাতিষ্ঠানিকভাবে সুযোগ দেওয়া হয়েছে। এবং এই সমস্ত টাকা বাইরে নিয়ে যে কালো টাকা সাদা করা হয়েছে, তারা আবার শেয়ার কিনেছে, শেয়ারে বিনিয়োগ করেছে। এইভাবে তাদের নানাভাবে ব্যবসায়িক সুযোগ সুবিধা পত্তন করা হয়েছে। তারা টাকা যেখানে গেছে, আগে ফার্স্ট যে সমস্ত জায়গায় গেছে, আগে তো আমাদের সার্কুলার দিতে হবে যে এই লোকটা এত টাকা তসরুপ করেছে, কে কত টাকা তসরুপ করেছে, কেউ কত টাকা আত্মসাৎ করেছে, সেইটাও তো আমার হিসাবে রাখতে হবে। এবং যে দেশের সমস্ত দেশের আমরা যেমন কাউকে যদি ওয়ারেন্ট ইস্যু করি তো তাকে আমরা সমস্ত জায়গাতে জারি করে দেয় না যে সে ওয়ান্টেড আসামি, এদেরকে আমরা কি আসামি করেছে এখন পর্যন্ত? সাইফুজ্জামান ও তার স্ত্রী রুখমিলার নামে যুক্তরাজ্যে 343টি, সংযুক্ত আরব আমিরাতে 228টি এবং যুক্তরাষ্ট্রের 9টি সহ অন্যান্য দেশেও বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমি সহ অন্যান্য স্থাবর সম্পদ ক্রয় ও ফ্রিজ করার আদেশ দিয়েছেন বাংলাদেশের আদালত, যা 2015 সাল থেকে 2024 সালের মধ্যে ক্রয় করা হয়েছে। সে সময় তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।
অন্যদিকে তার স্ত্রী রুখমিলা জামান 2017 থেকে 2024 সাল পর্যন্ত একই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এই ব্যাংক থেকে নামে বেনামে ঋণ গ্রহণ করেছেন বলেও অনুসন্ধানে জানা গেছে। ভূমিমন্ত্রী জাভেদ সে এইভাবে করে দেশের টাকা লুট করে নিয়ে যেতে পারলো, তবে সে শুধু একা করেনি, কিন্তু অনেকে করেছে। তারটা সবচেয়ে বড় দাগের ছিল। বড় দাগে কেন ছিল? কারণ বড় একটা প্রাইভেট ব্যাংক, সাকসেসফুল একটা প্রাইভেট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এইটার পুরো দায়িত্ব সে নিয়েছিল। চেয়ারম্যান সে ছিল, যখন সে ছিল না তখন তার স্ত্রী ছিল, তখন তার স্ত্রী ছিল না তার ভাই ছিল, মানে পারিবারিক ব্যাংক বানিয়ে ফেলেছিল। এবং এটা বাংলাদেশের প্রাইভেট ব্যাংকগুলোর ভেতরে সবচেয়ে সাকসেসফুল ব্যাংকগুলো 2-3টার মধ্যে একটা। তো এইটাতে সে যখন লুটতরাজ করেছে, এটাতে সে কীভাবে লুটতরাজ করতে পারলো? কারণ ব্যাংকে তো আরও ডিরেক্টর ছিল, তারাও তো শক্তিশালী লোকজন। লুটতরাজ করতে পারলো কারণ খোদ শেখ হাসিনার সহযোগিতায়। এই যে হাজার হাজার কোটি টাকা সে একদিনে নেয়, বছরের পর বছরে নিয়েছে। বাট সবচেয়ে বড় চাঙ্ক, মানে একবারে যে হাজার হাজার বিশাল অঙ্কে নিয়ে যে দুবাইতে, নিউ ইয়র্কে, লন্ডনে, ওভারঅল ইউকেতে, এমিরেটসে আপনার শত শত প্রপার্টিতে ইনভেস্ট করা, শত শত প্রপার্টি কেনা, 150 মতো প্রপার্টি তার শুধু লন্ডন শহরে ছিল, মানে পুরা ইংল্যান্ড দেশে না, শুধু লন্ডন শহরে 150 মতো তার প্রপার্টি ছিল। দুবাই, নিউ ইয়র্ক, অন্য সব তো বাদই দেন। এই টাকাগুলো মেইনলি সে নেয় কোভিডের সময়। কোভিডের সময় নেয় কারণ কোভিডের সময় ওই জায়গাগুলোতে সব প্রপার্টির দাম কমে যায়, সো এটা ইনভেস্টমেন্ট করে। এখন এই ইনভেস্টমেন্টটা সে, তার মানে এর আগে থেকে, অনেক আগে থেকে সে টাকাগুলো সরাচ্ছে। এই টাকাগুলো সে এই যে ব্যাংকিং চ্যানেল, এই যে ইউসিবির একচেটিয়া যে সে মালিকানা নিতে পেরেছে, বাংলাদেশের আইনের মাধ্যমে, মানে বাংলাদেশের আইনে কেউ ব্যাংকের মালিক হতে পারে না, শেয়ার হোল্ডার হতে পারে। কিন্তু আমরা হাসিনার আমলে দেখেছিলাম যে হাসিনার কাছের যারা, যেমন আপনার বেশ কয়েকজন ছিলেন বেশ কয়েকটা ব্যাংকের, তারা জোরপূর্বক তাদের পারিবারিক সম্পত্তির মতো করে চেয়ারম্যানশিপ নিয়ে বসেছিলেন। জাভেদ যে টাকা সরিয়েছে, অবভিয়াসলি চুরি করে টাকা সরিয়েছে, কিন্তু এই যে চুরির টাকাটা, এই টাকারও বড় একটা মালিকানার অংশীদার শেখ হাসিনা, শেখ হাসিনার বোন, শেখ হাসিনার ছেলে। বিগত আওয়ামী শাসন আমলে লুটপাট আর অর্থ পাচার ছিল তাদের প্রথম টার্গেট। উন্নয়নের আড়ালে এভাবে হাসিনার ছত্রছায়ায় আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে দাবি সাধারণ মানুষের। আওয়ামী লীগের সময়ে, শেখ হাসিনার সময়, শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী তার বাড়ির কর্মচারী 400 কোটি টাকার মালিক হয়েছেন। সুতরাং সাইফুজ্জামান চৌধুরীর এত পরিমাণ বিপুল অর্থ তিনি জোগাড় করতে সক্ষম হয়েছেন দুর্নীতির মাধ্যমে। তিনি ভূমিমন্ত্রী থাকা অবস্থায়, এমপি থাকা অবস্থায়, তার পিতাও এমপি ছিলেন, সেই অবস্থায় তারা সম্পদের পাহাড় গড়েছে বিদেশে, আর বাংলাদেশকে ফকিন্নি বানিয়ে ছেড়েছে। জনগণ এখন খাইতে পারে না, চলতে পারে না, আমাদের বিদেশ থেকে ঋণ গ্রহণ করতে হয়। আর সাইফুজ্জামান চৌধুরীর মতো তারা এমপি, বাংলাদেশের নাগরিকদের তারা দায়িত্ব গ্রহণ করেছেন, অভিভাবক হয়েছেন, তাদের প্রতি আমরা ধিক্কার জানাই, নিন্দা জ্ঞাপন করি, আওয়ামী লীগের প্রতি নিন্দা জ্ঞাপন করি, শেখ হাসিনার পছন্দের প্রতি নিন্দা জ্ঞাপন করি। আমরা শুধু শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, তাদের পরিবার থেকে শুরু করে, দল থেকে শুরু করে, দলের এবং তাদের একনিষ্ঠ এমন কোনো নেতাকর্মী নেই যার তার টাকার পাহাড় করতে সক্ষম নাই। সাইফুজ্জামান চৌধুরী তো আজকে আমরা এখন দেখাচ্ছে, কিন্তু আওয়ামী লীগের সময় তারা ছিল সব সাধু পুরুষ, কিন্তু তাদের চুরি তার অব্যাহত রেখেছিল কখন থেকে? তার পিতার আমল থেকেই। সুতরাং সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রামের বিজনেস বা চেম্বার অফ কমার্সে তিনি প্রধান ছিলেন, তিনি ভূমিমন্ত্রী ছিলেন, সালমান এফ রহমানের সাথে তার অনেক বড় সখ্যতা ছিল, একটা গং তারা। সুতরাং আমরা যদি দেখি বা বলি সাইফুজ্জামান চৌধুরীদের কথা, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন মানুষ খুঁজে পাওয়া যায় যারা এই দুর্নীতির সাথে সম্পৃক্ত নাই। আমরা অত্যন্ত ব্যথিত, আওয়ামী লীগের প্রতি আমরা নিন্দা জ্ঞাপন করতে বাধ্য হচ্ছে এই কারণেই, কারণ তারা আমাদেরকে ফকিন্নি করে ছেড়েছেন। তারা বলছেন বিদেশে শত শত কোটি টাকার সম্পদ গড়ে তোলা প্রভাবশালীদের জবাবদিহিতার আওতায় না আনলে এ লুটপাট কখনোই থামবে না। ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ব্রিটেনের তার সম্পত্তি জব্দ হয়েছে, ব্রিটেনের জাতীয় অপরাধ সংস্থা NCA এটা জব্দ করেছে। আমরা জানতে পেরেছি তার ব্রিটেন ছাড়াও যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতে 580টিরও অধিক বাড়ি গড়ে তুলেছেন। শুধু যে সাইফুজ্জামান চৌধুরী দুর্নীতি বা টাকা পাচার করেছেন বিষয়টি এমন নয়। ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে, অর্থাৎ এই গত 15 বছরে প্রায় তাদের মন্ত্রী, এমপি থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মী পর্যন্ত প্রায় প্রতিটি নেতাকর্মী দুর্নীতি, লুটপাট, ব্যাংক লুটপাট, শেয়ার বাজার লুটপাট দেখেছেন। বিরোধী দল নেতাকর্মীদের সম্পত্তি জবরদখল করে কিভাবে তারা টাকা বানিয়েছে, টাকার পাহাড় গড়েছে। আমরা দেখেছি
রূপপুর পারমাণবিক প্রকল্পে কীভাবে বালিশকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। আমরা দেখেছি বিভিন্ন সরকারি স্থাপনায় রডের বদলে বাঁশ ব্যবহার করেছে এই নেতাকর্মীরা। এদের অধিকাংশ টাকা তারা বিদেশে পাচার করেছে এবং বিদেশে সাম্রাজ্য গড়ে তুলেছে। আমরা কানাডার বেগমপাড়ার কথা শুনেছি, আমরা মালয়েশিয়ার সেকেন্ড হোম কথা শুনেছি, যেটা এই ফ্যাসিস্ট হাসিনার দোসররা দীর্ঘ 15 বছর 1.5 দশক ধরে তারা এই পাচার করে আসছে। সাইফুজ্জামান নয়, আমাদের দেশে আরও যেই রাঘববোয়ালগুলো আছে বা ছিল, তারা প্রত্যেকেই একটি সিন্ডিকেটের মাধ্যমে আমাদের দেশ থেকে প্রায় 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে। কিন্তু আমাদের সামনে সম্প্রতি একটি খবর খুব বেশি ঘোরাফেরা করছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে সাইফুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তকরণ, সেটা যুক্তরাজ্যে, শুধু যুক্তরাজ্যেই নয়, যুক্তরাজ্যে শুধু সাইফুজ্জামান না, সাইফুজ্জামানের মতো আরও কয়েকজন সালমান রহমানের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরও সম্পত্তি জব্দ করা হয়েছে। আসলে আমরা জন্মের পর থেকে যে সরকারকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার। এই আওয়ামী লীগ সরকারের অধীনে 2009 থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তো আমার মনে হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে আমরা যতটুকু ইতিহাস পড়েছি এবং জেনেছি, এর চেয়ে বড় দুর্নীতি আর কোনো সরকার কখনো করেনি এবং ভবিষ্যতে হবে কিনা আমার সন্দেহ রয়ে যায়। দর্শক, আজকের আয়োজনে পর্যন্তই। নতুন আয়োজন নিয়ে থাকছি আবারও আগামী সপ্তাহে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।